পয়লা জুলাই রদ হচ্ছে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন, রদ হচ্ছে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট। তার বদলে লাগু হচ্ছে আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ইতিমধ্যেই নয়া আইন নিয়ে নোটিফিকেশন করেছে কেন্দ্র। ব্রিটিশ আইন রদ করা হচ্ছে এবং নয়া আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া আইন নিয়ে নোটিফিকেশন করেছে কেন্দ্র। আইনগুলি বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পয়লা জুলাই থেকে রদ হচ্ছে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন, রদ হচ্ছে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট। পয়লা জুলাই থেকে রদ হচ্ছে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন। স্টুডিও 2 থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এই যে ছবি দেখা যাচ্ছে, ইতিমধ্যেই যেই বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমাদের লক্ষ্য ছিল, যেদিকে নজর ছিল গোটা দেশের, পয়লা জুলাই থেকে ইতিমধ্যেই রদ হচ্ছে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন, রদ করা হচ্ছে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট। তার বদলে লাগু হচ্ছে আইন ভারতীয় ন্যায় সংহিতা সহ আরো বেশ কিছু আইন। বিস্তারিত জানাও। দেখো, নির্দিষ্টভাবে তুমি একটা বিষয় তুমি দেখবে যে গত বছর থেকে আমরা বারংবার সংসদকে উত্তাল হতে দেখেছি। সংসদ স্তব্ধ হয়েছে এই আইনে গোটা বিষয়টা রূপায়িত হওয়ার যে প্রক্রিয়ার সময় থেকেই। কারণ আমরা প্রথমে অগস্ট মাসে দেখলাম, তারপরে 11 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3টি বিল আনলেন। অর্থাৎ তোমাকে বলে রাখবো, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 3টি আইনে পরিণত হয়েছে। এগুলোকে যখন বিল আকারে তিনি নিয়ে আসলেন, সেই সময় থেকেই বিরোধী শিবির থেকে পাল্টা বক্তব্য আসতে শুরু করলো। মূলত তোমাকে বলবো যে ব্রিটিশ যে কলোনি বা ব্রিটিশ নির্দিষ্টভাবে যে ব্রিটিশদের যে সাম্রাজ্য, সেখানে তাদের সাম্রাজ্যের সুরক্ষার জন্য যে সমস্ত আইনগুলোকে লাগু করা হয়েছিল, ইন্ডিয়ান পেনাল কোড 1860, সিআরপিসি 1973 এবং এভিডেন্স অ্যাক্ট এটা 1872, এই আইনগুলোকে মূলত যারা আইনজ্ঞ তারা বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ করতে বা সেই সময় ব্রিটিশরা যেমন যেমন মনে করেছেন সেইভাবে আইনগুলোকে লাগু করা হয়েছে। এরপর প্রায় 200 বছরের শাসনকালে বিভিন্ন সময় সেই আইনগুলোকে ব্রিটিশরা ব্যবহার করেছেন এবং তারপরে ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায়, দীর্ঘ সময় পর্যন্ত এই আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট যেটা ব্রিটিশ প্রণীত, সেগুলি সেই আইনের উপরই ভারতবর্ষের সমস্ত কিছু, মানে এখানকার মূল বিচারধারা বা সমস্ত মামলা মকদ্দমাগুলো এর উপর ভিত্তি করেই হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই নতুন যে সংহিতা আইনটাকে আনার মূল কারণটাই ছিল যে এই সমস্ত আইনগুলোকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই এই অভিযোগ বারবার এসছে যে আইনগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে দীর্ঘসূত্রিতা। অর্থাৎ কোনো অপরাধ ঘটলে সেই অপরাধকে নির্দিষ্টভাবে তাকে জায়গায় এনে তদন্ত করার ক্ষেত্রে এবং আইনকে ধারাকে লাগু করার ক্ষেত্রে একটা সময় নেয়। এবং এই অভিযোগও বারবার আসছিল যে অনেক ক্ষেত্রেই গুরুতর যে অপরাধ থাকে, সামান্য বয়সের হেরফেরে তারা অনেক সময় ছাড় পেয়ে যাচ্ছে অপরাধীরা। তোমাকে বলবো যে কিভাবে আইনটাকে লাগু করেছে বা লাগু করার চেষ্টা হয়েছে। কারণ তুমি জানো যে এই বিল যখন ইন্ট্রোডিউস করা হয় সংসদ, তারপরে গেজেট নোটিফিকেশনে অফিসিয়ালি এবং তারপরে আইনটা রূপায়িত হয়। আগামী পয়লা জুলাই থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে এবং বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আইন লাগু হতে চলেছে বলেই কেন্দ্র সরকার সূত্রে তথ্য সামনে আসছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই আইনটা লাগু হলে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কঠোরতম শাস্তির বিধান বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে। আমরা যে তথ্য জানানোর চেষ্টা করব তোমাকে, যে ছবিটা উঠে আসছে, অর্থাৎ আইপিসি, সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল ব্রিটিশদের যে আইন ছিল, সেই আইনগুলোর ক্ষেত্রে সবটাকে যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এমনটা নয়, তার অনেকগুলোকেই গ্রহণ করা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই নতুন আইনে যেটা মূল পর্যবেক্ষণ, মূল কেন্দ্রীভূত করা হয়েছে বিষয়টিকে, সেটা হলো যে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে অত্যাচার, অপরাধ, যৌন অপরাধ, এই সমস্তগুলোর ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স এই আইন।
এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে ভারত বিরোধী যে কোনো কার্যকলাপের ক্ষেত্রেও খড়গহস্ত এই আইন। তাহলে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমাকে একটু আমরা বলবো যে সেকশন 106, অনেকেই আমরা দেখেছি যে আগে আইপিসিতে কী হতো যে বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা দিলে হয়তো সামান্য জরিমানা দিয়ে ছাড় পেত, এক্ষেত্রে কোনো উপায় নেই, একেবারে সরাসরি 10 বছরের জেল এবং লক্ষ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে এই নতুন সংহিতায়, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যাকে সংক্ষেপে বলা হচ্ছে, যা আগামী 1 জুলাই থেকে চালু হতে চলেছে ভারতবর্ষের সর্বত্র। এবং তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে সেকশন 111, এই যে আমরা প্রায় শুনি সুপারি কিলিং, বাংলাদেশের সাংসদ খুন হয়ে গেলেন এই সুপারি কিলারদের হাতে, এই সুপারি কিলিং থেকে শুরু করে সিন্ডিকেট ক্রাইম যেটাকে বলা হয়, অর্গানাইজড ক্রাইম, তোলাবাজি, এই সমস্ত ক্ষেত্রে অপরাধ সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড ন্যূনতম এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ একদম ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে এক্ষেত্রে। এবং তোমাকে বলে রাখবো যে 376 ধর্ষণের ক্ষেত্রেও একেবারে গুরুতর সাজা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্যাং রেপ। আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ডের ক্ষেত্রে কিভাবে অনেকে ছাড় পেয়েছে। এই গ্যাংরেপের ক্ষেত্রে যদি কোনো অপরাধীর বয়স 18 বছরও হয় বা তার কম হয়, সেক্ষেত্রে কোনো ছাড় নেই, তার ডেথ পেনাল্টির বন্দোবস্ত রাখা আছে, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ডের বিধান এই আইন দিচ্ছে। অর্থাৎ আবারও বলছি যে যদি কোনো গণধর্ষণের ক্ষেত্রে অভিযুক্তের বয়স 18-র কম হয় এবং তিনি অভিযুক্ত প্রমাণিত হন, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড অবধারিত এই আইন সে কথাই বলছে। অর্থাৎ মূল লক্ষ্য হলো এই আইনটার ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রেই, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এসছে, এই তিনটে আইনের ক্ষেত্রেই মূল লক্ষ্য হচ্ছে আইপিসির ক্ষেত্রে বা সিআরপিসির ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা ছিল, অনেকটা সময় নিত, সেটাকে দ্রুত কার্যকর করা। এবং অনেক ক্ষেত্রেই বয়সের সুযোগ নিয়ে বা বয়সের ফাঁক ফোকর গলে অনেক ক্ষেত্রেই অভিযুক্ত ছাড় পেত, এক্ষেত্রে সেই সুযোগ আর নেই। যদি বয়স 18-র কমও হয়, সেক্ষেত্রেও মৃত্যুদণ্ডের সামনে তাকে দাঁড়াতে হবে। বেশ, অবশ্যই সত্যজিৎ, আবারও ফিরছি, তবে আরও বেশ কিছু তথ্য রয়েছে এই সংক্রান্ত বিষয়ে। এই নয়া আইন, তার প্রশংসা কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে দেশের প্রধান বিচারপতির মুখে। নয়া আইনের প্রশংসা করেছেন দেশের প্রধান বিচারপতি। ভারতীয় সমাজে এক নয়া অধ্যায় শুরু করতে চলেছে, এক নয়া অধ্যায় শুরু হতে চলেছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সত্যজিতের কাছে আরো একবার যাব। সত্যজিৎ, যে বিষয়টা দেখা যাচ্ছে একটা রিপ্লেসমেন্ট, অর্থাৎ আগের যে ফৌজদারি আইন যেটা ছিল তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট, পুরোপুরি ভারতীয় সংস্করণ আমরা বলতেই পারি, এবং তার প্রশংসা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মুখে। দেখো, এটা অনেকে মনে করছেন বা অনেক আইনজীবী বা যারা প্রাক্তন বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা যারা এক্সিস্টিং রয়েছেন, অ্যাক্টিং জাস্টিস যারা রয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে একটা ছবি যে ব্রিটিশ ঔপনিবেশিক আইনকে বলা হতো এই আইপিসি সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্টকে, সেই সময় একের পর আমরা দেখেছি একের পর এক স্বাধীনতা সংগ্রামী তাদের বিরুদ্ধে আইনকে ব্যবহার করা হয়েছে, দেশের স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছেন তাদের জন্য সিআরপিসি আইপিসিকে ব্যবহার করা হয়েছে, বা এভিডেন্স অ্যাক্টকে কাজে লাগিয়ে প্রচুর বিপ্লবীকে ফাঁসির কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে। ফলে অনেকেই মনে করেন যে এটা একটা ঔপনিবেশিকবাদ বা ঔপনিবেশিক আইনের সঙ্গে, কলোনিয়াল পিকচারের সঙ্গে জুড়ে ছিল, বা আইনগুলোর সঙ্গে ব্রিটিশদের একটা ছাপ ছিল। ফলে যেমন ব্রিটিশ বিউগল যে প্যারামিটারে বাজে, এখনো পর্যন্ত ভারতবর্ষের পুলিশের বিভিন্ন বা এখানের পুলিশের বিভিন্ন ফাংশনে সেই একই প্যারামিটারে এখানকার বিউগল বাজানো হয়। কোথাও স্বাধীন ভারতবর্ষে যেন ঔপনিবেশিকতার ছাপ একটা থেকেই যায়, এবং ব্রিটিশ ছাপ প্রত্যেকটা বিষয় রয়েছে আর কি, অর্থাৎ আইন আদালত সব ক্ষেত্রেই রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা কোনো সমালোচনা করছি না, কিন্তু এটা অনেকে মনে করেন। ফলে সেই জায়গা থেকে একটা দেশীয় আইন বা দেশের নিজস্ব আইন বা একটা স্বাধীন দেশের স্বাধীনভাবে চিন্তা করার মতো আইন, এবং স্বাধীন দেশে তুমি তো অবশ্যই আজ থেকে 100 বছর আগে অপরাধের যে ধরন ছিল বা অপরাধীদের যে পরিসর ছিল, আজকের সময় সে অনেকটাই বিস্তৃত হয়েছে, অপরাধ অনেক এগিয়েছে, অপরাধীদের মানসিকতা চেঞ্জ হয়েছে এবং নৃশংসতা অনেক বেড়েছে। ফলে অনেকেই মনে করেন, রাস্তাঘাটে প্রায় শুনবে যে এভাবে এই ঘৃণ্য অপরাধগুলো আমরা এই করতাম। এই আইন অনেকটাই সেই সুযোগ দেবে, এই আইন অনেকটাই সেই প্রতিবিধান আনছে বলে অনেকে মনে করছেন, আইনজ্ঞরা মনে করছেন। এবং এই আইনে যে অংশগুলো আছে তাতে যদি প্রমাণ হয় যে কোনো গণধর্ষণ, যে নারকীয় ঘটনা আমরা নির্ভয়া কাণ্ডে দেখেছিলাম, দিল্লির বুকে দেখেছিলাম,
সেই ধরনের ঘটনা কেউ চান না যে ঘটুন। যদি বাই চান্স ঘটে সেক্ষেত্রে অপরাধীর বয়স যদি 16 বছর হয় তিনি ছাড় পাবেন না, একেবারে নির্দিষ্টভাবে তাকে ফাঁসির কাঠগড়ায় তুলবে এই আইন বলে আইনজ্ঞরা মনে করছেন। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে টেরর ফান্ডিং অর্থাৎ এই যে বিভিন্ন যে নাশকতার সঙ্গে জড়িয়ে থাকা বা নাশকতার যে ইন্ধন দেওয়া বা দেশ বিরোধী কার্যকলাপে অর্থ যোগানো, যদি কোনো বাইরের দেশে বসেও এই ঘটনা কোনো ব্যক্তি ঘটান, তিনি বিদেশি হলেও এই আইনে তাকে গ্রেপ্তার করা সম্ভব এবং তাকে দেশের আদালতে এনে তার বিচার প্রক্রিয়া হবে। অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে এই আইন একেবারে খড়গহস্ত সেই প্রতিবিধান আইনের মধ্যেই রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো এই আইনের অন্যতম লক্ষ্য যেমন নারী এবং শিশুদের বিভিন্ন অপরাধ থেকে মুক্তি দেওয়া, নারী এবং শিশুদের ক্ষেত্রে যারা অপরাধ করেন তাদের বিরুদ্ধে খড়গহস্ত হওয়া এই ন্যায় সংহিতার ক্ষেত্রে এবং দ্রুতভাবে সেটাকে কার্যকর করা। শাহানা, একেবারেই তাই। এরপর আবারও ফিরছি সত্যজিৎ, কিন্তু তার আগে আরো বেশ কিছু দিকে নজর রাখতে হবে। এই নয়া 3 আইন লাগু হওয়ায় নয়া উদ্যোগ কেন্দ্রের। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া সিদ্ধান্ত, দেশ জুড়ে গড়ে তোলা হবে ফরেন্সিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি তৈরির উদ্যোগ, যার জন্য ধার্য করা হয়েছে 2254 কোটি টাকা। নয়া আইনে তদন্তে গতি আনতেই এই উদ্যোগ, এমনটাই জানা যাচ্ছে। আবারও যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তৎপরতা কার্যত বলা যেতে পারে তুঙ্গে এবং দেশ জুড়ে ফরেন্সিক ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। এর পাশাপাশি এর জন্য ধার্য করা হয়েছে 2254 কোটি টাকা। না, একদমই। তোমাকে একটা অন্য তথ্যের কথা বলবো যে আমরা অনেক ক্ষেত্রেই পেশাগত জীবনে দেখেছি যে যারাই থানার দায়িত্বে আসেন বা ইন্সপেক্টর পদে আসেন তাদের এই আইপিসি সিআরপিসি বুঝতেও অনেকটা সময় প্রয়োজন হয়। অর্থাৎ কোন অপরাধের ক্ষেত্রে সঠিক ধারা কোনটা হবে এটা সিনিয়রদের কাছ থেকে পরামর্শ করতে হয়, বা অনেক ক্ষেত্রেই কনসাল্ট করে বা আইনজ্ঞদের সঙ্গে কথা বলে অফিসাররা সিদ্ধান্ত নেন। এটা আমরা বলছি যে ব্রিটিশ যুগে প্রণীত আইন যেটা দীর্ঘ বছর ধরে চলছে, সেক্ষেত্রেও পুলিশ অফিসারদের খুব ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হয়। কিন্তু যেহেতু এই আইনটা নতুন আসছে, অর্থাৎ 3টে ক্ষেত্রে আবারও বলবো, ভারতীয় ন্যায় সংহিতা, আইপিসির পরিবর্তে আইপিসি 1860 সালের আইন, ভারতীয় নাগরিক সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3টে আইন আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টের রিপ্লেসমেন্ট বলা চলে। অবশ্যই এই আইপিসি সিআরপিসির কিছু ভালো দিককে আইনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ফলে এই আইনটা বোঝার জন্য বা সরকারি স্তরে যারা আধিকারিক থাকবেন, আমলা থাকবেন বা কর্মী থাকবেন, তাদেরকে বুঝিয়ে দেওয়ার একটা পর্যায়ক্রম অবশ্যই সরকারকে নিতে হবে। যেখানে ফরেন্সিক রিসার্চ ইনস্টিটিউটগুলো গড়ে উঠছে, যেখানে প্রশিক্ষণ হবে কিভাবে কোন অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ লঘু পাপে আবার যেন গুরুদণ্ড না হয় তার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। এই গ্রুমিং পার্টটা থাকবে, সঠিকভাবে প্রশিক্ষণ থাকবে, কিভাবে এই আইনগুলোকে সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব, ধারাগুলোকে এক্সিকিউট করা সম্ভব, এগুলোর জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে হবে। ফলে এই ধরনের ইনস্টিটিউটগুলো গড়ে উঠবে দেশ জুড়ে, সেখানে বিভিন্ন আধিকারিকদের প্রশিক্ষণ চলবে দেশ জুড়েই হবে। কারণ আইনে অফিসিয়াল নোটিফিকেশন বা গেজেটের পরে এটা আইনে পরিণত হয়েছে এবং সেই আইন চালু হবে, এই নতুন আইন চালু হবে আগামী 1 জুলাই থেকে। ফলে তার মধ্যে এই জুলাই মাস থেকে যখন এই আইন লাগু হবে এবং যারা এই আইনকে এক্সিকিউট করবেন তারা অবশ্যই সরকারি অফিসার, ফলে তাদেরকে প্রশিক্ষণ প্রয়োজন হবে। সেই কারণে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হয়েছে এবং এই প্রশিক্ষণ বা এই সমস্ত ইনস্টিটিউটগুলোর মাধ্যমে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে, যাতে সঠিকভাবে অপরাধের ক্ষেত্রে এই আইনগুলোকে প্রয়োগ করা সম্ভব হয় এবং ধারাগুলোকে প্রয়োগ করা সম্ভব হয়। একেবারেই সত্যজিৎ, এবং এই বিষয় নিয়ে আরো আলোচনা আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাব। তবে তার আগে এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি টেলিফোনে আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। মুখ্যমন্ত্রী একটা ভালো কাজ করলেন, এই আইনটা চালু হওয়ার তো কোনো যুক্তি নেই। আইনটা রদে যদি দাবি করে থাকেন খুব ভালো কাজ করেছেন, অভিনন্দন জানাবো। কিন্তু কতটা সততার সঙ্গে করেছেন সে প্রশ্ন আমার মনের মধ্যে থেকেই যায়। কারণ হচ্ছে উনি এই সমস্ত কাজগুলো তো খুব সিরিয়াসলি করেন না। ওইতে যেহেতু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটা আপত্তি উনি জানিয়ে দিলেন এই পর্যন্তই, তারপর দেখবেন এগুলো কার্যকরী যখন হবে তখন উনি চুপচাপ থাকবেন, যেমন আমার সি এর ক্ষেত্রে দেখলাম, তাই না? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের ইতিমধ্যেই শোনালাম। আলোচনা নিয়ে ফিরছে আমি এবং সত্যজিৎ, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরছে বিরতির পর।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 1 জুলাই দেশ জুড়ে লাগু হতে চলেছে নয়া 3টি আইন এবং ব্রিটিশ যে ফৌজদারি আইনগুলি ছিল তার জায়গায় কিন্তু চালু হতে চলেছে এই নয়া 3 আইন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে শুরুতেই আপনাদের দেখাবো প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তিনি এই বিষয়ে কি বলেছেন। আইনজীবীদের বা জজ সাহেবদের কথা বলতে যে আইনগুলো খারাপ, তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। যেটা অসুবিধা হচ্ছে সে আইনগুলো ঠিকভাবে প্রয়োগ হচ্ছে না বলে এটা আমি, অতএব আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি না যে এই পরিবর্তন করার কি দরকার ছিল। দ্বিতীয় একটা কথা, যে আমাদের দেশে কিছু শাস্ত্রগ্রন্থ আছে, যেমন আমি একটা নাম বলছি মনুসংহিতা, আর এই যে নতুন আইনে সংহিতা করা হয়েছে, যে কোড এবং সংহিতার যে ফারাক কিছু আছে কিনা সেটা মুখ্য হিসেবে কেউ দেখছেন না। যেমন এখানে মাদ্রাসা এবং স্কুল, মাদ্রাসা শব্দের ইংরেজি প্রতিশব্দ কিন্তু স্কুল, কিন্তু কেউ মাদ্রাসায় পড়লে যে মনোভাব তৈরি করা হয় বা কেউ মাদ্রাসা তৈরি করতে চাইলে যেরকম মনোভাব হয় লোকের, তো এই যে পেনাল কোড যেটা, সেটাকে দণ্ড সংহিতা বলাতে কিছু লোকের আপত্তি হচ্ছে। কারণ এই যে মনুসংহিতা আমি যেটা বলছি, সেখানে যেসব বিধান আছে, যেমন একটা বিধান হচ্ছে যে একমাত্র ব্রাহ্মণরাই লেখাপড়া করবে এবং লেখাপড়া শেখাবে, শূদ্রদের লেখাপড়া শেখার কোন রকম অধিকার নেই, এবং তারা যদি লেখাপড়া শিখতে যায়, মানে শুনতে যায় শাস্ত্রপাঠ, তাদের জিভ কেটে দিতে হবে, বা যদি শুনতে চায় তাহলে কানে জ্বলন্ত সীসা দিয়ে দিতে হবে, শূদ্ররা কোনো সেভিং করতে পারবে না। এই সব থাকার ফলে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এবং আমার মনে হয় এই যে চিঠি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দিয়েছেন, 1 জুলাই দেশ জুড়ে লাগু হতে চলেছে নয়া 3 আইন। 3টি আইন বাতিলের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আলোচনা ছাড়াই সংসদে পাস হয়েছিল বিলগুলি। সে সময় 2 কক্ষের 146 জন সাংসদ সাসপেন্ড ছিলেন, এমনটাই বলেছেন তিনি। পাশাপাশি এই বিলগুলি যেভাবে পাস হয়েছে তা গণতন্ত্রের কালো অধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিতে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই আইন নিয়ে নতুন করে আলোচনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিলগুলি যেভাবে পাস হয়েছে তা গণতন্ত্রের কালো অধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিতে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন তিনি। এবারে চিঠি দেশের প্রধানমন্ত্রীকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই 3 আইনকে কেন্দ্র করে যে তরজা তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আলোচনা ছাড়াই সংসদে পাশ হয়েছিল এই বিলগুলি। সে সময় 2 কক্ষের 146 জন সাংসদ সাসপেন্ড ছিলেন, এবং যেভাবে এই বিলগুলি পাস করা হয়েছে, যেভাবে পাস করা হয়েছে তা গণতন্ত্রের একেবারে কালো অধ্যায়, এমনটাই বলছেন তিনি। প্রধানমন্ত্রীকে যে চিঠি তিনি পাঠিয়েছেন সেখানে এই বিষয়টিরও উল্লেখ করেছেন তিনি। এর আগে ডেরেক ওব্রায়ান তিনিও চিঠি লিখেছিলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগে জানানো হয়েছিল বিষয়টি সম্পর্কে। এবারে সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সরাসরি সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, এই বিষয়টা দেখা যাচ্ছে যে এই 3 আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে, এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন। তিনি বললেন যেভাবে এই বিলগুলি পাস করা হয়েছে সেগুলো একেবারেই অগণতান্ত্রিক উপায়ে পাস করা হয়েছে। কি বলবে? দেখো, একটা বিষয় শাহানা খুব পরিষ্কার যে বিরোধী রাজনৈতিক শিবিরের যে কমন এজেন্ডা, তাতে প্রথম থেকেই, অর্থাৎ অধিবেশনের প্রথম থেকেই এনডিএ জোটকে চেপে ধরার জন্য বা একদম কাউন্টার যে ফাইট যেটাকে বলা হয় তার জন্য তারা প্রস্তুত। এবং এই 3টি যে নয়া আইন বা সংহিতা আইন, তাকে নিয়ে তারা ফ্লোরে একদম ঝড় তুলবেন, এরকম একটা পরিকল্পনা আইএনডিএ জোটের তরফে ইতিমধ্যেই রয়েছে। যে কারণে মুখ্যমন্ত্রীর চিঠি ইতিমধ্যেই পৌঁছে গেছে। আইনগুলোকে কতটা বাতিল করা সম্ভব বা আলোচনা সম্ভব সেটা তো পরবর্তী
পরবর্তী বিষয়, কারণ তার মধ্যে সাংবিধানিক প্রতিবিধান কী আছে বা সংসদের ফের আইন নিয়ে আলোচনা যায় কিনা এটা অবশ্যই সংবিধান বিশেষজ্ঞরা বুঝবেন বা বলবেন। তবে মোটের উপর যে বিষয়টা কিছু আগে নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে সংহিতা শব্দ নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, সেই যেহেতু এটা বহু ভাষাভাষীর দেশ এবং অনেক ডাইভার্সিটি আছে দেশের মধ্যে, ফলে সেই বিষয়টাও সরকারের তরফে পরিষ্কার করে একটা ব্যাখ্যা দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। তবে মোটের ওপর এই আইনটা নিয়ে যেটা উঠে আসছে তাতে এই আইন খুব কড়া আইন আসছে ভারতবর্ষের ক্ষেত্রে, এবং আইপিসি সিআরপিসি বা এভিডেন্স আমরা প্রায় শুনি আইনের ফাঁক গোলে, ফলে ফাঁকফোকরগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে এই নতুন আইনে। যখন প্রায় 31 জনের যে স্ট্যান্ডিং কমিটির কাছে এই বিলগুলো গেছিল তখনই সেটাকে যখন রিভাইজ করা হয় তখন সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করে সেটা করা হয়েছে বলে আমরা জানতে পারছি। তোমাকে বলে রাখবো যে এই আইনের ক্ষেত্রে আবারও দর্শকদের জন্য বলবো যে যদি কোনো গণধর্ষণের ঘটনা ঘটে তাহলে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা নতুন আইন অনুসারে যদি তার বয়স 15 বছরও হয় তার মৃত্যুদণ্ড অবধারিত যদি তিনি অভিযুক্ত প্রমাণিত হন, কোনো বয়সের ছাড় নেই। এবং তোমাকে বলে রাখবো যে 376 যেটা আইপিসি 376 রেপ কেসে বলা হতো সেটা এখন বিএনএস 64, এক্ষেত্রেও যে একদম কড়া পানিশমেন্টের ব্যবস্থা রাখা হচ্ছে। এবং পাশাপাশি ভারতবর্ষের বাইরে বসে যদি কোনো ব্যক্তি তিনি ভারতবর্ষের বিরোধী কার্যকলাপ করেন তাহলে বিএনএস 48 তাকে গ্রেপ্তার করে দেশে এনে দেশের আদালতে বিচার করার প্রতিবিধান এই আইন দিচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই আইনগুলোর ক্ষেত্রে শিশু এবং নারীদের বিশেষ সুরক্ষা দেওয়া হচ্ছে। এবং সুপারি কিলিং, যেভাবে বাংলাদেশের সাংসদ খুন হয়ে গেলেন, এই ধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত প্রমাণিত হলে একেবারে সরাসরি মৃত্যুদণ্ড, অন্য কোনো প্রতিবিধান নেই। অর্থাৎ আইপিসি সিআরপিসির যে ফাঁকগুলো ছিল সেগুলোকে ভরাট করে সেগুলোকে নির্দিষ্টভাবে সংশোধন করে এই আইনকে নতুনভাবে আনা হয়েছে। এবং তোমাকে বলে রাখবো একেবারে যে আইপিসি সিআরপিসিকে বাদ দেওয়া হয়েছে এমনটা নয়, কারণ আইপিসির সেকশন 2 থেকে সেকশন 52A পর্যন্ত অর্থাৎ এই বিস্তৃত অংশের যে সমস্ত ধারাগুলো আছে সেগুলো এই নতুন বিএনএস এর মধ্যে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে সংযোজন ঘটানো হয়েছে। অর্থাৎ পুরোপুরি আইপিসিকে ফেলে ছুড়ে দেওয়া হয়েছে এমনটাও নয়, আইপিসির অনেকগুলো ধারাকে এক্ষেত্রেও রাখা হয়েছে কিছুটা সংশোধনের মাধ্যমে। এভাবেই গোটা আইনটা সামনে আনা হয়েছে, কার্যকর হয়ে গেছে, 1 জুলাই থেকে শুরু হবে। এবার দেখার যে এই নয়া আইন তাকে দিয়ে প্রশিক্ষণ, দেশ জোড়া প্রশিক্ষণ এবং থানায় থানায় নতুন করে আইনের যে প্রয়োগ শুরু হবে তাতে অপরাধ দমনে কতটা সক্রিয় হয় এই নতুন প্রণীত আইন। শাহানা, বেশ, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ সত্যজিৎ। স্টুডিও 2 থেকে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আপাতত এ পর্যন্তই। এত ভাস্ট বিষয়ে আধ ঘন্টায় আলোচনা সম্ভব নয়, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি ফিরে। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।